এর আগে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.1 ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করেছিলাম। 1 থেকে 14 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, তো আজকে 15 দাগ থেকে আমি করাবো। তো আজকে চেষ্টা করব 4টে করানোর, তারপরে বাকি এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আবার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দেখো 15 যে অঙ্কটা বলেছে এখানে আগে পড়ে নেবে ভালো করে, যে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত, 9:5, হ্যাঁ কি না বলে দিয়েছে। পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি আর 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তো ফার্স্ট তুমি ভাবো যে এরকম একটা বড় হল ঘর রয়েছে, বড় হল ঘর, তার দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য আর এদিকটা হচ্ছে প্রস্থ। তো এবারে বলছে যে এর মেঝেতে আবার হচ্ছে আয়তকার টালি এরকম বসাবে, সমান মাপের প্রত্যেকটা আয়তকার টালি এরকম বসাবে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে কি কটা এখানে তোমার প্রথম কথা হচ্ছে এখানে কটা টালি লাগবে সেটা বের করতে হবে, আর ওই অতগুলো টালি যত বেরোবে টালি সেই টালিগুলো বসাতে কত মোট খরচ হবে সেগুলো হিসাব করতে হবে, ভালো করে বুঝবে। ঠিক আছে, তো এটা আমাকে বের করতে হবে। তো তার জন্য দেখো আমাদের কি করতে হবে, এখানে একটা লাইন আছে খুব ইম্পর্টেন্ট, এটা যদি মনে রাখতে পারো আশা করি এর পরের যত অঙ্ক আছে তুমি সব পারবে। দেখো এই যে লাইনটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, যদি কখনো দুটো রাশির মধ্যে অনুপাত বলে দেয় তাহলে সেখান থেকে দুটো রাশি আলাদা করে ধরা যায়। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 9:5, তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা ধরতে পারো 9x আর প্রস্থটা ধরতে পারো 5x। এইটা তোমাদের মনে রাখবে যে দুটো অনুপাতের উভয় পদের সঙ্গে যে একটা যে কোনো চলরাশি আমরা গুণ করে নেব। ঠিক আছে, একই চলরাশি হতে হবে, হয় এটা x হলে এটাও x হতে হবে, নাহলে এটা y হতে হবে, দুটো আলাদা হলে চলবে না, তাহলে অনুপাত কিন্তু সেখানে আবার এক থাকবে না। দেখো এদের অনুপাত যদি করি তাহলে x আবার কেটেও 9:5 পড়ে থাকবে। তো সেই জন্য আমরা এরকম একটা 9x আর একটা 5x আমরা ধরে নিই। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, 15 ফার্স্ট বুঝবে যে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে পরিসীমা বের করব। পরিসীমাটা দেখো 140-এর সাথে শর্তানুসারে হবে, হলো সেখান থেকে এক্সের মান বেরোবে, এক্সের মান বেরোলে দৈর্ঘ্য প্রস্থটা বের হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ বেরোলে ক্ষেত্রফল বেরোবে। আচ্ছা, তাহলে পুরো হলঘরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, আর প্রত্যেকটা মেঝেতে যে টালিগুলো বসাতে হবে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত, এই যে টালিগুলো বসবে, টালি ভেতরে যে টালিগুলো বসবে সেই টালির হচ্ছে দৈর্ঘ্য 25 সেমি আর হচ্ছে প্রস্থ হচ্ছে 20 সেমি, এগুলো টালির। তাহলে এক একটা টালির ক্ষেত্রফল আমরা জানি, আর মোট ঘরের ক্ষেত্রফল আমরা জানি, ঘরের বলতে মেঝের। ঠিক আছে, তো পুরো হলঘরের মেঝের ক্ষেত্রফলটাকে যদি এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে মোট কটা টালি লাগবে আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। দেখো ধরি আয়তকার হলঘরের দৈর্ঘ্য সমান সমান 9x মিটার, এটাও আমরা ধরে নিলাম 9x মিটার, x গুণ করে নিলাম, এবং প্রস্থ সমান সমান 5x মিটার। অতএব দেখো এরপর আমরা কি বের করবো সেটা বইতেই বলে দিচ্ছি। পরিসীমা সমান সমান 2 ইন্টু কথা হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 9x প্লাস প্রস্থ 5x এত মিটার। 9x আর হচ্ছে 5x যোগ করলে কত হবে 14x, 14 আর 2 গুণ করলে 28x এত মিটার। ঠিক আছে, বোঝা গেছে। এখন দেখো প্রশ্নানুযায়ী কি হবে, পরিসীমা এখানে 140 বলে দিয়েছে, অতএব আমরা লিখতে পারি কি প্রশ্নানুযায়ী 28x সমান সমান 140, বা এখান থেকে আমরা x সমান বের করতে পারি, কত হবে 140 তার নিচে 28। যদি আমরা কাটাকুটি করি 14 দিয়ে দেখে 14 একটা 0, 14 দুগুণে 28, 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, বা x সমান কত বেরোবে 5।
ঠিক আছে, দেখো যেহেতু এক্স সমান 5 বেরিয়েছে, তুমি বলো তাহলে দৈর্ঘ্য কত হবে। এই যে দৈর্ঘ্য ধরেছিলাম 9x, তাহলে এক্স সমান যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য এখানে এক্সের জায়গায় 5 বসাতে হবে, তাহলে 9 গুণ 5 মানে 45, আর এটা হবে 5 গুণ 5 মানে 25 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব হলঘরটির দৈর্ঘ্য সমান সমান 9 গুণ 5, এটা হবে 45 মিটার, এবং প্রস্থ সমান সমান 5 গুণ 5 সমান সমান 25 মিটার। ঠিক আছে, এবারে দেখো এখানে কি বলেছে, টালি বসাতে চাই, ক্ষেত্রফল বের করতে হবে। অতএব হলঘরের মেঝের ক্ষেত্রফল বলে কত হবে। যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করতে হয়। তাহলে এটা হবে 45 গুণ 25, আর এখানটা হয়ে যাবে বর্গ মিটার। 45 মিটার আর 25 মিটার গুণ করলে মিটার মিটার মানে বর্গ মিটার, ক্ষেত্রফলে বর্গ কথা থাকে। যদি এটাকে তুমি গুণ করো কত হবে, দেখো 5 25, এখানে একটু রাফ করে 5 25 125, আর 4 25 100, তাহলে 1 1 2 5, 1 1 2 5 বর্গ মিটার। ঠিক আছে, এবারে দেখো বর্গ মিটার থেকে আমাদের কি বের করতে হবে, এখানে সেমিতে বলেছে যে টালিগুলো আছে সেই টালির ক্ষেত্রফল সেমি এককে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বর্গ মিটার রাখলে চলবে না, এটাকে বর্গ সেমি করতে হবে। তো এখন বলো যে বর্গ মিটার থেকে যদি বর্গ সেমি করতে হয়, এমনি মিটার থেকে সেমি মানে মিটার ডেসি আর সেমি, তাহলে মিটার থেকে সেমিকে যেতে গেলে 100 দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে যেহেতু বর্গ কথা আছে, তার মানে আবার আর একটা 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে দুটো 100 অর্থাৎ 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে, তবে সেটা হয়ে যাবে বর্গ সেমি। ঠিক আছে, বোঝা গেছে। এবারে দেখো এখানে কি বলেছে যে মৌসুমীরা হলঘরের 25 সেমি আর 20 সেমি আকারের আয়তকার টালি বসাবে। এবার আমরা টালির কথায় আসবো। অতএব একটি টালির ক্ষেত্রফল কত এখানে বলে দিয়েছে, দেখো বলেই দিয়েছে ওখানে। এখানে একটা টালির ক্ষেত্রফল কত বলেছে, এটা দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে ক্ষেত্রফল মানে দুটো গুণ হয়ে যাবে, 25 ইন্টু 20 এত সেমি। ঠিক, 25 আর 20 যদি গুণ করো, 25 দুগুণে 50, তার মানে হচ্ছে 500, এটা বর্গ সেমি হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ সেমি, কারণ দুটো সেমি আছে, বর্গ সেমি। তাহলে দেখো মেঝের ক্ষেত্রফল মানে পুরো ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত বেরোলো, ঠিক আছে 1 1 2 5 4টে শূন্য, এত বর্গ সেমি, আর টালির ক্ষেত্রফল 5 আর দুটো শূন্য, 500 বর্গ সেমি। অতএব টালির সংখ্যা বলে এখানে কটা টালি লাগবে, টোটাল ক্ষেত্রফল কত, 1 1 2 5 আর 4টে শূন্য, তার নিচে এক একটা টালি হচ্ছে 500 করে। ক্ষেত্রফল দুটো করে শূন্য কেটে দাও, তারপর 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25 আর দুটো শূন্য, তার মানে কত হচ্ছে 22,500টি। তাহলে টালি কটা লাগবে, 22,500টি। এবারে দেখো এখানে কি বলেছে অঙ্কটা, লাস্ট লাইনে আমরা যাব যে প্রতি 100 টালির দাম মানে 100 পিস টালির দাম 500 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা এখানে আমি দেখাচ্ছি, তোমরা নিচেই করবে খাতা। এখানে কি লিখবে যে 100 টালির দাম 500 টাকা, অতএব 22,500 টালির দাম কত হবে, 500 সাথে 22,500 গুণ হয়ে যাবে, আর নিচে 100 হবে, তাই তো। প্রথমে যেটা থাকে সেটা নিচে বসে, আর ঐকিক নিয়ম, 100 টালির দাম যদি 500 টাকা হয়, একটা টালির দাম হচ্ছে 500 নিচে 100, তাহলে 22,500 কী হবে, 500 গুণ 22,500 নিচে 100, তো শূন্য দুটো শূন্য আমরা কেটে দেবো, এবার গুণ করে দেবো,
দেখো দুটো শূন্য শেষে বসেই যাবে, আর 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 2 10 2 12 2 হাতে থাকে 1, 5 2 10 1 11, তাহলে 1,12,500 টাকা। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে উত্তর আমরা লিখবো অতএব মৌসুমীদের হলঘরের হাতে লেখা কিন্তু আমার যথেষ্ট খারাপ হয়ে যাচ্ছে। মেঝেতে টালি বসাতে 1,12,500 টাকা খরচ হবে। বোঝা গেছে? এই হলো আমাদের অঙ্ক 15 দাগেরটা। ঠিক আছে, একটু শুধু বোঝার আছে, আর কিছু নেই। অঙ্কগুলো খুবই সহজ হয়, হ্যাঁ, তবে একটু সময় লেগে যায়, সেই জন্য ছেলে মেয়েদের এই অঙ্কগুলো করতে একটু সমস্যা হয়। তোমরা চেষ্টা করবে এগুলো বাড়িতে একবার করে হলেও প্র্যাকটিস করার, ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এরপরে আমরা 16 দাগের অঙ্কটা করব। দেখো 16 দাগের যে অঙ্কটা বলেছে, 16 দাগের 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরে, আবার হলঘর, কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা খরচ হতো। ঠিক আছে, হলঘরের ক্ষেত্রফল কত এটা জানতে চেয়েছো। তো প্রথম কথা, পড়লেই কিছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে চলে যায়। একদম প্রথমেই 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা হলঘর আছে, দৈর্ঘ্য আছে এখানে, আর নিচে আবার একটা কী বলছে, প্রস্থ 4 মিটার কম হতো। অর্থাৎ এটা ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথমে একটা প্রস্থ ছিল, সেখান থেকে বলছে 4 মিটার কম হলে তখন এটা হতো। পরিষ্কার? আর যে কার্পেটটা ব্যবহার করছে সেই কার্পেটের কিন্তু এখানে প্রাইসটা একই আছে। একটু ভালো করে বুঝবে যে আগে ঘরটা বড় ছিল, সেই জন্য কার্পেটটা বেশি লাগতো, আর বেশি কার্পেট লাগতো মানে বেশি টাকা খরচ হতো। এখন প্রস্থ যদি ঘরের কমে যায় তখন কি হবে, তখন কার্পেট কম লাগবে, আর কার্পেট কম লাগা মানে কি, তার প্রাইসটাও, টোটাল প্রাইসটা কমে যাবে। তো মুহূর্তে কত টাকা খরচ হচ্ছে? 21,600 টাকা। এই মুহূর্তে মানে কি, বিছিয়ে দিতে, কার্পেট বেছাতে। তো এখানে শুধু দৈর্ঘ্যটা বলেছে 18 মিটার, তার প্রস্থ কিছু বলা নেই, তো প্রস্থটাই আমরা ধরবো। দেখো 16 দাগের অঙ্ক ধরি, হলঘরটির প্রস্থ সমান সমান এক্স, কি ধরবো, মিটার না সেমি? দেখো এখানে বলে দিয়েছে মিটার, তাহলে আমরা ধরবো যে মিটার। আর এখানে দৈর্ঘ্যটাও মিটার বলে দিয়েছে। এখানে আমরা লিখবো কি, এখানে হলঘরটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, 18 মিটার, হ্যাঁ কি না, বলে দিয়েছে। তো এখন তুমি বলো যে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এখানে ক্ষেত্রফল নেই, কাজগুলো হবে, তো ভালো করে বুঝবে। তাহলে হলঘরটির এখানে ক্ষেত্রফলটা কত হবে? প্রস্থ যদি এক্স হয় আর দৈর্ঘ্য যদি 18 হয়, ক্ষেত্রফল কত হবে? তো অতএব হলঘরটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 18 ইন্টু এক্স, তার মানে 18x, মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার, বা মনে রাখবে ক্ষেত্রফলের একক বর্গ মিটার হয়, বর্গ কথা থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা দেখো ভালো করে, যে কার্পেটটা আমরা বড় হল ঘরে বেচাচ্ছি, বেচানোর পরে কত টাকা খরচ হচ্ছে? 2,160 টাকা খরচ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 18x বর্গমিটার ক্ষেত্রফলে কার্পেট মুড়তে খরচ হয় কত টাকা খরচ হয়? 2,160 টাকা। অতএব আমরা বের করব কি, 1 বর্গমিটার ক্ষেত্রফলে কার্পেট মুড়তে খরচ হয় কত হবে? 2,160, নিচে কত হবে? 18x। এটা সিম্পল একটা ঐকিক নিয়ম, এত টাকা। ঠিক আছে, 1 বর্গমিটার কার্পেট, এইটা ভালো করে মনে রাখতে হবে।
ঠিক একই রকমভাবে এখানে তুমি বলো যে প্রস্থ যদি 4 মিটার কম হয়, কি লিখবে? এর পরের লাইন, প্রস্থ 4 মিটার কম হলে, প্রস্থ 4 মিটার কম হলে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্যটা যা আছে তাই, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত আছে? 18 আছে, থাকবে। এখন বলছে যে প্রস্থটা কমে গেছে 4 মিটার, তাহলে এক্স থেকে মাইনাস করতে হবে, তো এক্স মাইনাস 4 এত বর্গ মিটার। ঠিক আছে, অতএব তুমি এবার বলো যে 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় এত টাকা। তো বর্গমিটারে একেবারে শর্টে লিখবে যে খরচ হয়, কত খরচ হয় এখানে বলে দিয়েছে যে 1620 টাকা হবে, যখন প্রস্থটা কম, এটা মনে রাখতে হবে। তাহলে 1620 এত টাকা। অতএব 1 বর্গমিটারের কত টাকা খরচ হবে? 1620 নিচে কত হবে? 18 ইন্টু এক্স মাইনাস 4 এত টাকা। ক্লিয়ার? দেখো এখানে আমরা কি বের করলাম? 1 বর্গমিটার, আর এখানেও আমরা 1 বর্গমিটার কার্পেট। ঠিক আছে, এখন যেহেতু কার্পেটটা একই, শুধু হলঘরের দৈর্ঘ্য প্রস্থে এইসব কমানোর ব্যাপার আছে, তাহলে এক্ষেত্রে কী হবে? কার্পেটটা তো একই রয়েছে, কার্পেটের প্রাইসটা একই, যতটা বেশি নেবে কার্পেট তত বেশি দাম পড়বে, যত কম কার্পেট নেবে কম খরচ হবে। তাহলে 1 বর্গমিটার কার্পেটের যা দাম, এখানেও 1 বর্গমিটার কার্পেটের তাই দাম হবে। তো প্রশ্নানুযায়ী দেখো দুটো দাম সমান করব আমরা, 2160/18x এই দামটা, ঠিক, সমান 1620, তার নিচে 18 ইন্টু এক্স মাইনাস 4। ক্লিয়ার? দেখো এখানে নিচ থেকে 18 আমরা কেটে দিতে পারি, এটা তখনই কাটা যায় যদি এখানে সমান চিহ্ন থাকে, বা কোনাকুনি গুণ করবো। দেখো 2160-এর সাথে এক্স গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 2160x মাইনাস 4-এর সাথে 2160 গুণ করো, 0, 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4 একে 4 2 6, আর 4 2 8 সমান 1620-এর সাথে এক্স গুণ করো, তাহলে 1620x কোনাকুনি গুণ হয়, বা 2160x মাইনাস 1620x সমান 8640, বা দেখো 2160 থেকে তুমি যদি 1620 বাদ দাও, 2160 থেকে তুমি 1620 বাদ দেবে, তাহলে কত হবে? 0 4, আর এদিকে 16 5 540x সমান 8640, বা x সমান কত হবে? 8640, তার নিচে 540, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 5 9 45, এটাকে 9 দিয়ে কাটলে 9 9 81, 5 বেশি 4 54, আবার 6 9 54। ঠিক আছে, 9 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে এটা হবে 6, ঠিক আছে, 6 9 54, তো 6 আর 16 কাটলে 96 কাটলে 16 হয়, তাহলে এক্স সমান কত দাঁড়াচ্ছে? এক্স সমান 16। বুঝতে পেরেছি? এক্স সমান 16। তাহলে এখানে যেটা আমরা একদম প্রথমেই ধরেছিলাম যে হলঘরটার প্রস্থ এক্স মিটার, তার মানে এক্স সমান এখন কত হলো? এটা মানে হচ্ছে 16 মিটার। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে হলঘরের ক্ষেত্রফল কত। দেখো অতএব হলঘরের ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল আমরা কি জানি? এই যে 18x, দৈর্ঘ্য 18 ইন্টু এক্স ছিল এক্স বর্গ মিটার, সমান কত হবে? 18 ইন্টু এক্স মানে কত? এখানে এক্স মানে যেটা বেরোলো আমাদের, এক্স মানে কত বেরোলো? এক্স মানে হচ্ছে 16 বেরোলো, 16 বর্গ মিটার। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করবো। দেখো 8 16 কত হয়? 8 16 128, আর 16 কে 16, 8 8 2 288। উত্তর কি লিখবে? 288
বর্গমিটার। তাহলে হলঘরের ক্ষেত্রফল কত হচ্ছে? 288 বর্গমিটার, হ্যাঁ কি না? কিন্তু অঙ্কটাতে যদি বলতো যে হলঘরের পরিসীমা বের করো, তখন আমরা লিখতাম, এটা একটু এক্সট্রা করে দিই, যে হলঘরের পরিসীমা সূত্র কি বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা একটু এক্সট্রা করে দিচ্ছে, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত বেরোলো? দৈর্ঘ্য বেরোলো হচ্ছে, দৈর্ঘ্য ছিল 18, প্লাস প্রস্থ কত? প্রস্থ বেরোলো হচ্ছে 16, এত মিটার। যেহেতু পরিসীমা মিটার মিটার যোগ করলে মিটারই হয়, কিন্তু গুণ করলে বর্গমিটার হয়ে যায়। দেখো তাহলে 2 ইন্টু কত হবে? 34, এত মিটার। তাহলে 34 দুগুণে ধরো 800। ঠিক আছে, বোঝা গেছে? তো অঙ্কটা পরিসীমা দিয়েও দিতে পারে, তাহলে বোঝা গেছে এই অঙ্কটা। দেখো 17 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, 17 দাগের কি বলছে? একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 মিটার। এই অঙ্কটা কতকটা তোমাদের এর আগেও একটা অঙ্ক করেছিলাম, এটা এখানে দেখানো সম্ভব নয়, আমার ওই পেজটা আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? তো এর আগেও একবার আমি বলেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর যদি 3 মিটার হয়, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? দৈর্ঘ্য আর প্রস্থটা একটু মনে করার চেষ্টা করবে, যে প্রস্থটা সবসময় ছোট হয়, তো প্রস্থটা যদি আমরা এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা কী হবে? একটু বাড়বে না, বড় হয়। তো কতটা বড়? এখানে বলেছে 3 মিটার, অন্তর বিয়োগফলটা 3 মিটার, তার মানে দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে যে প্রস্থ যদি এক্স মিটার হয়, দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 3 মিটার। তো অঙ্কটা আমরা লিখবো যে ধরি আয়তকার জমির প্রস্থ সমান সমান কত ধরবো? প্রস্থটাকে এক্স ধরে নিচ্ছে, এক্স মিটার। অতএব দৈর্ঘ্য হবে কত? হবে এক্স প্লাস 3 মিটার। এটা বুঝতে পেরেছো? তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয়, দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য। এখন তোমাকে এটা বুঝতে হবে যে ওই জমিটার কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো যদি এরকম ছবি হয়, একটা আয়তকার জমি, তার কর্ণ বলতে এটাকে বুঝি, এইটাকে বুঝি, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে সেই পিথাগোরাসের উপপাদ্য, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, আর এটা হচ্ছে অতিভুজ বের করতে হবে। তাহলে সূত্রটা একটু মনে রাখবে, যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান রুট ওভার দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3, তাহলে কি হবে? এর স্কোয়ার হবে প্লাস প্রস্থ এক্স, তার স্কোয়ার হবে এত মিটার। অতএব বা প্রশ্ন অনুযায়ী দেখো কর্ণের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 15 মিটার, আর এখানে কর্ণের দৈর্ঘ্য আমাদের এটা বেরোলো, তাহলে আমরা লিখতে পারি দুটোই সমান। অতএব এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15। এখন বলো দুদিকে যদি স্কোয়ার করে দাও, তাহলে কি পাবে? এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে, এটা একটু লিখে দেবে, না লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে? স্যারেদের জায়গায় আমি থাকলে অবশ্যই নাম্বার দিয়ে দেবো। উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে? বা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এই সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা যেমন আছে থাকবে, আর 15 স্কোয়ার মানে কত? 225। দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয়? 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 225। 225টাকে বাঁ দিকে টানো, ডান দিকে তাহলে 0 পড়ে থাকবে। বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস হবে না, দেখো প্লাস 9 আর মাইনাস 225, তো 9 থেকে 225 বাদ দিলে কত হয়? 9 থেকে 200 কম থেকে বেশি বাদ, সেখানে মাইনাস 200 কত হবে? 216 সমান 0। এবার যদি এখান থেকে 2 কমন নিয়ে নাও, তবে একটা লাইন আমি স্টেপ জাম্প করবো, বুঝতে পারবে কিনা বলবে। তো এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 দুগুণে 216 সমান 0। যে 2টা কমন নিয়েছি,
মনে মনে ভাবো, এখানে 2 কমন আছে ব্র্যাকেট দিয়ে, তো সেই 2টাকে একেবারে 0 নিচে লিখলাম এক লাইন, তো 0 নিচে 2 মানে 0 হয়ে যায়। ঠিক আছে, এই লাইনটা কিন্তু একটু বুঝতে হবে, একটু জটিল লাইন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে এরপরে। ঠিক আছে, 2টা কমন নেওয়া হয়েছে, এখানে 2টা কমন, আর 2টাকে ওইদিকে একেবারে লিখে দেওয়া হয়েছে, 0 হয়ে গেছে। বা এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 9টাকে যদি তুমি ভাঙো, 108কে যদি তুমি ভাঙো আর বিয়োগ করে 3 আনতে হবে। 9 12 108 হয় আমরা জানি, তাহলে 12 বিয়োগ 9 ইন্টু এক্স, তবেই 3 হবে। মাইনাস 108 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 12x প্লাসে মাইনাসে মাইনাস 9x মাইনাস 108 সমান 0। ঠিক আছে, বা এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন, তাহলে কি পড়ে থাকবে এক্স প্লাস 12 মাইনাস 9 কমন নাও, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 12 সমান 0। তো এখান থেকে এক্স প্লাস 12 একটা বেরোবে, আর একটা বেরোবে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, অতএব এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। বা এক্স সমান কত হবে -12, আর এখানে এক্স সমান কত বেরোবে, শুধুমাত্র 9। তো এখন তোমাদের বলতে হবে যে এক্স মানে কি ধরা ছিল। এক্স মানে দেখো প্রস্থ ধরা ছিল, প্রস্থ, এক্স মানে প্রস্থ ধরা ছিল। এখন তুমি বলো যে কোনো আয়তক্ষেত্রের জমির, তাহলে কি বলেছে, প্রস্থ এক্সের দুটো উত্তর, একটা -12 একটা 9। -12টা গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে কি লিখবে, যেহেতু প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, তাই x সমান -12 গ্রহণযোগ্য নয়। অতএব x সমান কত লিখবে, 9। এইটা মনে রাখবে, তাহলে x সমান 9 বেরোলো, x সমান 9। এখন বলো তাহলে প্রস্থর কি লিখতে পারি, এদিকটা লিখে, অতএব জমির প্রস্থ সমান সমান 9 মিটার, এবং দৈর্ঘ্যটা হবে প্রস্থর সাথে 3 যোগ করতে হবে, সমান সমান 12 মিটার। বোঝা গেছে? এবারে দেখো বিয়োগ করে এদের ডিফারেন্সটা কত বলেছিল, 3 মিটার, তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3ই হয়। বলছে যে জমির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব জমির পরিসীমা সমান সমান, সূত্রটা বলো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত, 12, প্রস্থ কত, 9, পরিসীমার একক মিটার। তাহলে 2 গুণ 12 আর 9 21, এত মিটার, তার মানে 21 দুগুণে 42 মিটার। অতএব আমাদের কি বলেছে, জমির ক্ষেত্রফলও বের করতে হবে। তো ক্ষেত্রফল সমান কত হবে বলো, দেখো ক্ষেত্রফলটা এখানে সূত্রটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে বেরিয়েছে 12, আর প্রস্থ হচ্ছে 9, তাহলে 12 গুণ 9, বুঝতে পেরেছো, 12 গুণ 9, এইটা তোমাদের মনে রাখতে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত ক্ষেত্রফলের একক বর্গমিটার। তাহলে 9 12 108, এত বর্গমিটার। ক্লিয়ার? ঠিক আছে, এখানে এখানে অঙ্কটা করতে গেলে যে এই যে লাইনটা আছে, এটা কিন্তু মানে এইটার অঙ্ক একটা। ঠিক আছে, এইটা যদি তোমার সমস্যা হয় তাহলে আর কিছু বলার নেই। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক। ঠিক আছে, এটা একটু ভালো করে শিখে নেবে, তাহলে অঙ্কটার মধ্যে কিছু নেই। প্রস্থ দৈর্ঘ্য ধরে নেবে, কর্ণের দৈর্ঘ্যর সাথে প্রশ্নানুযায়ী করবে, সেখান থেকে এক্সের দুটো ভ্যালু বেরোবে, মাইনাসটা নেবে না, পজিটিভটা নেবে, তাহলে প্রস্থ দৈর্ঘ্য পেয়ে যাবে। আর দৈর্ঘ্য প্রস্থ জানা মানে পরিসীমা ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমাদের কোনো রকম বুঝতে সমস্যা হয়নি। চলো এরপরে আমরা 18 দাগের অঙ্ক করব। দেখো 18 দাগের অঙ্ক কি বলেছে, 385 মিটার আর 60 মিটার পরিমাপের একটা আয়তকার চাতাল। আয়তকার চাতাল বলেছে মানে তোমার যেটা বেশি সেটাকে দৈর্ঘ্য ধরতে হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। ক্লিয়ার? বলছে চাতাল পাকা করতে সর্ববৃহৎ সবথেকে বেশি কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। এটা খুবই একটা সিম্পল অঙ্ক। সর্ববৃহৎ মানে ছোটোবেলা থেকে জানি যেটা আমাদের গসাগু করতে হয়, গসাগু। ঠিক আছে, তাহলে 385 আর 60 এদের যদি গসাগু তোমাকে বের করতে হবে, তাহলে সেটাই হচ্ছে ওই টাইলসটা, যে বর্গাকার যে টাইলস, ও বর্গাকারও বলেছে টাইলস, তাহলে তার
একটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা 18 দাগের। কি লিখবে? একেবারে লিখবে বর্গাকার টাইলসের একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান, কী হবে একটা বাহুর দৈর্ঘ্য মানে কি, এই যে এটা হবে 385 ও 60 এর গসাগু। এখন 350 আর 60-এর গসাগু তোমাকে করতে হবে। কত হবে? দেখো, এই হচ্ছে 60, ঠিক আছে, আর এই হচ্ছে 385। তো 6×7 = 42, বেশি হয়ে যায়, 6×6 = 36, 360, 5×2 = 25, আবার 25 দিয়ে 60-কে ভাগ করো, 25×2 = 50, আবার 10, 25, জায়গাটা একটু বড় করে নেই, 10×2 = 20, পরে থাকছে 5, 5 দিয়ে আবার 10-কে ভাগ করো, 5×2 = 10। তাহলে উত্তর কত পাচ্ছ? এটা হচ্ছে গসাগু, উত্তর হচ্ছে 5। 5 এককটা বলতে হবে আবার। এখানে দেখো যেহেতু মিটার বলেছে, তাহলে উত্তর হবে 5 মিটার। এখন বর্গাকার টাইলসের তো বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেলাম 5 মিটার। কত মাপের বলেছে? এটাই মাপ, যে যে বর্গাকারটা লাগবে, যে বর্গাকার টাইলসটা লাগবে, তার প্রত্যেকটা বাহু কত করে হতে হবে? 5 মিটার করে হতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হতে হবে 5 মিটার করে। ক্লিয়ার? বলছে টাইলসের সংখ্যা কত, তো এক একটা টাইলসের আগে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। অতএব একটি টাইলসের ক্ষেত্রফল, একটা টাইলসের ক্ষেত্রফল মানে টাইলসটা তো বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু, তাহলে কত হবে? 5, 5 × 5 এত বর্গ মিটার, তার মানে 25 বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রশ্ন করেছে যে টাইলসের সংখ্যা কত। উত্তর, টাইলসের সংখ্যা, তুমি বল টাইলসের সংখ্যা কী হবে? মোট যে আয়তাকার চাতালের ক্ষেত্রফল, যে জায়গাতে টাইলস ব্যবহার করবে তার ক্ষেত্রফল, আর এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তার মানে একটি টাইলসের ক্ষেত্রফল সমান সমান আয়তকার চাতালের ক্ষেত্রফল কত? দেখো এখানে বলা আছে বইতে, এই যে আয়তকার চাতালের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ তো গুণ করাই আছে, তাহলে ওইটাই তোমাকে লিখতে হবে। কত লিখবে? 385 × 60, 385 × 60, আর তার নিচে 25। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5×5 = 25, 5×12 = 60, 5 দিয়ে এটাকে কাটো, 5×7 = 35, 5×7 = 35। ঠিক আছে, 77 আর 12 গুণ করো, 77 দুগুণে হচ্ছে তোমার 154, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 × 15, আর 77 একে 77, 4, 7 5 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 7 1 8 1 9, তাহলে 924, 924টি। তো অঙ্কটা আমাদের জানতে চেয়েছে দুটো, দেখো কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে আর টাইলসের সংখ্যা কত। আমরা উত্তর লিখব, অতএব সর্ববৃহৎ 5 মিটার বাই 5 মিটার পরিমাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং
সেক্ষেত্রে টাইলসের সংখ্যা হবে 924টি। এই ছিল আমাদের আজকে 4টে অঙ্ক। তো তোমরা অবশ্যই 4টে অঙ্ক দেখে নিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, অঙ্কগুলো তোমাদের একটু হলেও সাহায্য করে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে এই লিঙ্কগুলো শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।